আচ্ছা, যে স্ক্রিনশট যেটা বলছেন না, যে সবাই খুব, আমাদের ওখানেও দিদি দেখুন স্ক্রিনশট তুলে এনেছি, আপনি একটু দেখুন, বা হোয়াটসঅ্যাপ চ্যাট বা এই ডেটিং অ্যাপের চ্যাট, এগুলো কি আদালতে পেশ করার জন্য যে একটা মানে সেকশন 65B যেটা এভিডেন্স হ্যাঁ, অ্যাক্ট অনুযায়ী, সেকশন 65 এটা কি বিটা মানে পুরনো আইন ছিল। হ্যাঁ, সার্টিফিকেটের প্রয়োজনটা কতটা? প্রথমত হচ্ছে যে একটা জিনিস বলি, স্ক্রিনশট স্ক্রিনশট আমরা অনেকে তুলে নিয়ে আসি, বা অনেক সময় দেখা যায় যে পুলিশের কাছে এরকম অভিযোগ করবার সময় স্ক্রিনশট লোকে প্রোভাইড করে। আমি একটা জিনিস যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্রাইমের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া কোনো একটা ক্রাইম হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনশটের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হবে স্ক্রিন প্রিন্ট। মানে দেখবেন ওই কিবোর্ডের মধ্যে স্ক্রিন প্রিন্ট একটা বাটন আছে। এটা কেন করা? তার কারণ হচ্ছে যে কোনো কারণে হয়তো দেখা গেল যে আমার একটা প্রোফাইল লিঙ্ক, মানে যে একটা প্রোফাইল পেজে কিছুটা গন্ডগোল হয়েছে, তাহলে আমি যদি স্ক্রিন প্রিন্ট নিই তাহলে কি হবে, ব্রাউজারটা খোলা রয়েছে, তার ওপরে ইউআরএলটা দেখতে পাওয়া যাচ্ছে এবং কন্টেন্টটা নিচে দেখা যাচ্ছে। এটা অনেক বেশি করবোরেট করে রাদার দেন দ্য অনলি কন্টেন্ট যেটা আমরা মোবাইল থেকে স্ক্রিনশট নিচ্ছি। তাহলে স্ক্রিনশটের থেকে বেটার এভিডেন্স হচ্ছে স্ক্রিন প্রিন্ট। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেকেন্ড আমাদের প্রশ্নটা কি ছিল, যে হোয়াটসঅ্যাপ সার্টিফিকেটের প্রশ্ন। সার্টিফিকেট হচ্ছে এখন নতুন আইনে সেকশন 63 অফ বিএসএ, যেটা হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, সেই সাক্ষ্য অধিনিয়মে সেকশন 63-তে এটা হচ্ছে একটা ম্যান্ডেট যে ডিজিটাল এভিডেন্স যত নেওয়া হবে, সমস্ত ডিজিটাল এভিডেন্সের ক্ষেত্রে কিন্তু সেকশন 63A সার্টিফিকেশন ইজ ম্যান্ডেটারি। আদারওয়াইজ ওই যে ডিজিটাল এভিডেন্সটা সেটা কোর্টে গ্রাহ্য হিসেবেই গণ্য হবে না। ফলে সেকশন 63 ইজ ম্যান্ডেটারি। এবার প্রশ্ন হচ্ছে সেকশন 63 সার্টিফিকেটটা দিতে কে পারে? সেকশন 63 সার্টিফিকেট দিতে পারে হচ্ছে যে ওই সিস্টেমের অধিকর্তা, একমাত্র সেই ব্যক্তি। আমার মোবাইলের অধিকর্তা যদি আমি হই, মানে আমার মোবাইলের ওনারশিপ যদি আমার থাকে, তাহলে একমাত্র সেকশন 63 সার্টিফিকেশন আমি ইস্যু করতে পারি। এবার যদি কোনো সরকারি সংস্থা হলো, যেখান থেকে হয়তো দেখা গেল যে একটা পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশন থেকে অনেকে সরাসরি গিয়ে সেখানে বলছে যে আমার কাছে এই এভিডেন্স রয়েছে, পুলিশ স্টেশন তার প্রিন্ট আউট বার করে দিচ্ছে, তার মানে ওই প্রিন্ট আউটটাও কিন্তু একটা ডিজিটাল এভিডেন্স। ফলে সেই এভিডেন্সের ক্ষেত্রে তখন কিন্তু পুলিশ যে অফিসারকে অ্যাসাইন করেছেন সেকশন 63 দেওয়ার জন্য, তার সেকশন 63 সেখানে লাগবে, তবেই কিন্তু সেই এভিডেন্সটা সেটাকে মানে সেই এভিডেন্সটা গ্রাহ্য হবে। মানে যেটাকে আমরা টেকনিক্যাল ভাষায় বলে থাকি হচ্ছে আমাদের অ্যাডমিসিবিলিটি অফ দি এভিডেন্স, সেই এভিডেন্সটাকে অ্যাডমিসিবল হিসেবে গণ্য করা হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরাও বলি অনেক ছেলেদেরকে আমাদের কাছে এলে, যে স্বামী অনেক সময় স্ত্রীর ফোন চেক করছেন, এবং ফোন চেক করে অনেক কিছু পেলেন যে কোনো কারণে, কিন্তু আমরা বলি যে আপনি কিন্তু এখানে রাইট টু প্রাইভেসি দায়ে অভিযুক্ত হতে পারেন। তাহলে সেই এমন তো নয় যে স্ত্রীর এই অন্যায়টা বা অপরাধটা প্রমাণ করতে গিয়ে স্বামী আবার আইনি জালে জড়িয়ে পড়তে পারে। এটা কি হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে। কারণ হচ্ছে ভারতবর্ষের এভিডেন্সের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে যেটা ডিফারেন্সিয়েট করে উইথ দি আমেরিকান জুরিসপ্রুডেন্স অফ এভিডেন্স। আমেরিকান জুরিসপ্রুডেন্সটা কীরকম, যে আমার যদি কোনো কারণে একটা এভিডেন্স ভুল জায়গা থেকে নেওয়া হয় তাহলে এভিডেন্সটাও ভুল। মানে ওই ফ্রুট অফ মানে যেটা হচ্ছে বিষাক্ত গাছের ফল, সেই গাছটাও সেই ফলটাও বিষাক্ত। এটা হচ্ছে আমেরিকান কনসেপ্ট। কিন্তু ইন্ডিয়ান বা ব্রিটিশ কনসেপ্ট হচ্ছে যে আমার এভিডেন্স যেখান থেকে খুশি আসুক সেটা ইম্পর্টেন্ট নয়, ওয়েদার দ্যাট এভিডেন্স ইজ অ্যাডমিসিবল ইন দ্য কোর্ট অফ ল, এটা প্রয়োজন। 2 নম্বর হচ্ছে যে এভিডেন্সটা আমার কেসের জন্য কতটা, মানে তার ভ্যালিডিটি কতটা রয়েছে। এইটা হচ্ছে, এই দুটো বিষয়কে মেনলি দেখা হয় যে এটা কতটা রেলেভেন্ট আমার কেসের জন্য। রেলেভেন্সি আর অ্যাডমিসিবিলিটি একটা খুব বড় কনসেপ্ট। আর অনেক সময় হয় না, ওরা ছেলেরা বলে যে দিদি স্ত্রী মিথ্যে কথা বলছে কিনা, আমরা লোকেশন ট্র্যাক করেছি বা স্পাইওয়্যার লাগিয়েছি, তো এগুলো কি, মানে এগুলো কি আইন? এটা আমি একটা জিনিস সবাইকে বলে রাখতে চাইবো, সেটা হচ্ছে যে কোনো রকমের সার্ভেলেন্স, যে কোনো রকমের সার্ভেলেন্স, সেটা ফিজিক্যাল সার্ভেলেন্স হতে পারে, ডিজিটাল সার্ভেলেন্স হতে পারে, সেটা কোনো অ্যাপের মাধ্যমে সার্ভেলেন্স হতে পারে, অল সার্ভেলেন্সেস আর ব্যাড ইন দ্য আই অফ ল।
ফলে আমি হয়তো কোনো কারণে তার বিরুদ্ধে একটা এভিডেন্স জোগাড় করে ফেললাম, যেটা আমি তার বিরুদ্ধে মামলায় ব্যবহার করলাম, তার মানে কিন্তু কোনোভাবেই এটা নয় যে আমি কোনো আইনি জটিলতার মধ্যে জড়াতে পারবো না। ফলে আমাকে আইনি জটিলতা চাইলে জড়াতে হতেই পারে। আর এরকম ক্ষেত্রে কি মানে থানায় যদি যাওয়া হয় যে জিডি করা উচিত নাকি এফআইআর, বা পুলিশ যদি এটা ফ্যামিলি ম্যাটার বলে না নিতে চায় তখন? হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে যে সাইবার ক্রাইম সংক্রান্ত যে ম্যাটার্সগুলো, স্পেশালি ধরা গেল যে হয়তো একটা ফাইন্যান্সিয়াল ফ্রড হয়েছে বা এমন কিছু একটা ফ্রড হয়েছে যেটার জন্য আমরা 1930, আমরা সবসময় বলি যে 1930-তে আপনারা কল করুন, অথবা সাইবার ক্রাইম ডট, যদি পয়সার ক্ষতি না হলো তাহলে কি করবেন, 1930 না করে cybercrime.gov.in গেলেন, সেখানে গিয়ে আপনি আদার্স বলে যে ক্যাটেগরি আছে সেই ক্যাটেগরিতে আপনার ক্রাইমটাকে রিপোর্ট করুন, যদি সাইবার ক্রাইম হয় সেটা। এবার প্রশ্ন হচ্ছে যে অনেকে ভাবেন যে এই 1930 কমপ্লেন বা cybercrime.gov.in কমপ্লেনটাই হচ্ছে এফআইআর বা জিডি, তা কিন্তু নয়। এই এই কমপ্লেনটা হচ্ছে শুধুমাত্র একটা, ইটস এ কাইন্ড অফ আ ওয়ার রুম। আচ্ছা, এনারা কি করছেন, এনারা সমস্ত জায়গা থেকে কমপ্লেন রিসিভ করে সেটা রেসপেক্টিভ পুলিশ স্টেশন বা কমিশনারেটের কাছে সেটাকে পাঠিয়ে দিচ্ছে। ফলে ইটস আ কাইন্ড অফ আ ওয়ার রুম। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা জিডি যেটা করতে পারি, জিডিটা আর এফআইআর কিন্তু একমাত্র, এফআইআর তো আর আমরা কেউ লজ করতে পারি না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে কমপ্লেন, আমরা কমপ্লেনটাকে একটা কাগজে লিখে সেটাকে আমরা জমা করতে পারি, সেটাকে আমরা বলি রিটেন কমপ্লেন। এই রিটেন কমপ্লেনটা যদি কগনিজেন্স নেওয়া হয়, মানে তার মধ্যে যদি দেখা গেল যে কোনো ক্রিমিনালিটি রয়েছে, এমন কিছু একটা ক্রিমিনালিটি যেটা কগনিজেবল অফেন্সের মধ্যে পড়ছে, তখন তার এগেনস্টে পুলিশ নিজে থেকে এফআইআর ড্র করতে পারে।